দেখো, একটা বিষয় কিন্তু প্রথমেই মাথায় ঢুকিয়ে নাও, তুমি যত বেশি মক টেস্ট দেবে তত বেশি পরীক্ষার পরিবেশের সঙ্গে পরিচিত হবে। প্রশ্ন বাছাই করা, সময় ভাগ করে নেওয়া, চাপের মধ্যে সিদ্ধান্ত নেওয়া, এই সব দক্ষতা কিন্তু ধীরে ধীরে তোমার মধ্যে তৈরি হয়ে যাবে। বিশেষ করে ফিজিক্সের ক্ষেত্রে স্পিড এবং অ্যাকুরেসি কিন্তু ভীষণ রকমের গুরুত্বপূর্ণ। অনেক সময় ছাত্ররা কনসেপ্ট জানে কিন্তু প্রশ্ন সমাধান করতে গেলে বেশি সময় নিয়ে ফেলে, ফলে শেষ পর্যন্ত সব প্রশ্ন অ্যাটেম্প করার সুযোগই পায় না। বায়োলজির ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। যত বেশি প্রশ্নের মুখোমুখি হবে তত দ্রুত এবং তত আত্মবিশ্বাসের সঙ্গে তোমরা উত্তর করতে পারবে। আর একটা বিষয় মনে রাখবে যে মক টেস্টের উদ্দেশ্য কত নম্বর পেলে সেটা কিন্তু দেখা নয়। মক টেস্ট দিতে গিয়ে তুমি তোমার দুর্বলতাগুলোকেও খুঁজে বের করতে পারবে। কোন চ্যাপ্টারে সমস্যা হচ্ছে, কোথায় ভুল বেশি হচ্ছে, কোন ধরনের প্রশ্নের সময় বেশি লাগছে, এই সব কিন্তু তুমি মক টেস্ট দিতে গিয়েই কেবলমাত্র জানতে পারবে। তাই নম্বর কম এলেই হতাশ হয়েও না, বরং খুঁজে বের করো যে কোথায় ভুল হচ্ছে এবং সেটাকে তোমরা কিভাবে ঠিক করার চেষ্টা করবে। আর মক টেস্টের কোনো নির্দিষ্ট সংখ্যা কিন্তু নেই। কেউ 20টা মক টেস্ট দেয়, কেউ 30টা মক টেস্ট দেয়, কেউ আবার অনেক সিরিয়াস অ্যাসপিরেন্ট পরীক্ষার আগে 50টা বা তার বেশিও মক টেস্ট দেয়। দেখো, আমি কিন্তু তোমাকে ভয় দেখাচ্ছি না, জাস্ট প্র্যাকটিক্যালি ভাবো। তুমি যত বেশি কোয়ালিটি মক টেস্ট দেবে এবং সেগুলো বিশ্লেষণ করবে, তোমার আসল পরীক্ষার পারফরমেন্স কিন্তু তত বেশি ভালো হবে। তাই যদি তুমি ক্লাস 11-এ থাকো তাহলে এখন থেকেই মক টেস্ট দেওয়ার অভ্যাস তৈরি করো, কারণ তোমার হাতে কিন্তু যথেষ্ট সময় রয়েছে। আর যদি তুমি ক্লাস 12-এর ছাত্র হও বা ড্রপার হও তাহলে তোমার জন্য সময় কিন্তু আরও বেশি মূল্যবান। তাই রেগুলার মক টেস্ট দাও এবং প্রতিটা টেস্ট থেকে শেখার চেষ্টা করো যে কোথায় ভুল হচ্ছে আর সেগুলোকে কী করে সংশোধন করবে। আশা করি এই পয়েন্টটাও তোমরা বুঝলে।